শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট, গ্রাহক দুর্ভোগ চরমে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও অচল অবস্থা। বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ, অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরাছোঁয়ার বাইরে। অতিমাত্রায় সার ব্যবহার সহ বিভিন্ন কারণে কমছে মাটির গুণাগুণ, বাড়ছে অ্যাসিডের পরিমাণ। অনেক অঞ্চল ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা। এবং পোশাক শিল্পের উপর ভর করে চলতি অর্থ বছরের প্রথমার্ধে চাঙ্গা ছিল রফতানি খাত। সস্তা কাঁচামালের সুযোগ কাজে লাগিয়ে রফতানি বাড়ানোর তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় আবারও তীব্র হয়ে উঠেছে গ্যাস সংকট। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় রাত পর্যন্ত করায়। বাধ্য হয়ে কেউ ব্যবহার করছেন মাটির চুলা, আবার কেউ বা সিলিন্ডার গ্যাস। বিস্তারিত সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্টে। সকালে গ্যাস জায়গায় কেউ রান্না করতে পারে, কেউ রান্না করতে পারে না। আবার 3টা বাজে আসে বা 3:30 বাজে আসে, তখন রান্না করবো, তখন খাইবো। এবার না খাওয়াই থাকবো, আর না এমনি তো সন্ধ্যাবেলাও জায়গা গ্যাস। রাজধানীর দয়াগঞ্জ এলাকা সকাল হতে না হতেই চুলা থেকে গ্যাস নামক মূল্যবান দাহ্য পদার্থটি উধাও। কখন আসবে গ্যাস জানা নেই এই গৃহিণীর, তাই অপেক্ষা না করেই মাটির চুলা নিয়ে রান্নাবান্নার প্রস্তুতি তার। একই অবস্থা দেখা গেল এই এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ কম থাকার কারণে অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানান ফিলিং কর্মকর্তা। যখন আমরা মেশিনই চালাতে পারছি না গ্যাসের প্রেশার লো থাকার কারণে, তখন আমাদেরকে স্টেশনটা বন্ধ রাখতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তবে ব্যতিক্রম দয়াগঞ্জের ঢালাই কারখানাগুলো। এখানে সবসময় গ্যাসের সরবরাহ পর্যাপ্ত বলে জানান কারখানার কর্মচারীরা। পূর্ব রামপুরা এই এলাকাতে দীর্ঘদিন ধরেই প্রকট গ্যাস সংকট। এ ব্যাপারে বিভিন্ন সময় অভিযোগ করেও সমাধান পাননি এলাকার বাসিন্দারা। টাকা নিচ্ছে অথচ আমাদের গ্যাসও পাচ্ছি না, আবার এদিক দিয়ে সিলিন্ডারের টাকাও আমাদের খরচ করতে হচ্ছে। এত কিছুর পরে আমরা কিভাবে বাঁচবো? ভিআইপি এরিয়াতে 24 ঘন্টা থাকে, আমাদের এরিয়াতে 24 ঘন্টা জায়গায় 4 ঘন্টাও থাকে না। তো আমরা কি করবো এখন? তাহলে আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দিই। এদিকে একই এলাকার সিএনজি স্টেশনগুলোতে ছিল পর্যাপ্ত গ্যাসের চাপ। জানা গেল ভিন্ন তথ্য। আলাদা গ্যাসের সরবরাহ লাইন থাকার কারণে সমস্যা হয় না বলে জানান স্টেশন কর্মকর্তা। গ্যাসের যে ডিস্ট্রিবিউট করে পাইপলাইনটা একটু আলাদা লাগছে, হয়তো ওই যে লাইনটা গেছে সেই লাইনে প্রেশার কম, হয়তো আমাদের লাইনটা একটু প্রেশার বেশি। গোটা রাজধানীতে তিতাস গ্যাস কোম্পানি প্রায় 150 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। শীতকালীন সময়ে এ চাহিদা কিছুটা বেড়ে গেলেও গ্যাসের লাইনে উপচাপ জমে থাকার কারণে সংকট প্রকট আকার ধারণ করে। তবে চলতি মৌসুমে শীতের প্রভাব কম থাকার ফলেও রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাস সংকট। এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সাথে বারবার যোগাযোগ করেও কৃত্রিম এই সংকটের কারণ জানা যায়নি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাঁশের খুঁটিতে খোলা তার দিয়ে গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আবার কোনো কোনো গ্রামের দিনমজুর থেকে শুরু করে বিত্তবানরাও বিদ্যুতের আশায় লাখ লাখ টাকা দিয়ে এখন অন্ধকার দেখছেন। এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের হোতা গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান সিবিএ নেতা ফিরোজ কবির। তার অনিয়ম দুর্নীতি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পুটিমারি গ্রামের এই ট্রান্সফরমার থেকে খোলা তারে গ্রামের পর গ্রামে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি বৈদ্যুতিক মিটারও লাগানো হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্য, বিদ্যুৎ গ্রাহকদের কোনো প্রকার বিল পরিশোধ করতে হয় না। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ফিরোজ কবিরের এসব কারসাজি। তোমার বাড়িতে কোনো কিছু বিপদ হলে পরে ফোন করবে, আমরা কি করা লাগবে আমরা এক অবসর না। তো কলে আমাদের এতগুলো ইউনিট হয়ে গেছে, কলে মিটার ওটা বাদ দাও। আমার কাগজপত্র কোনো আমার দিলে আমার মাসের বিল আমরা মাসে দিয়ে আসবো। পার্শ্ববর্তী হরিরামপুর ইউনিয়নের কিসামত দুর্গাপুর ও উত্তর দুর্গাপুর সহ বিদ্যুৎবিহীন আরও কয়েকটি গ্রামের শত শত মানুষ আটকা পড়েছেন ফিরোজ কবিরের প্রতারণার জালে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে গ্রামে গ্রামে তার গড়ে তোলা সোর্সদের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। 10,000 5,000 এইরকম টাকা নিছে। 1-1.5 লক্ষ টাকা হবে, মানুষের টাকা আরো নিছে। আর এই পাশে টাকা না হলে 6-7 লক্ষ টাকা নিছে। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর গেল,
তারপরে কোনো খবর নেই। আবার ফির নতুন করে কি বলতেছে যে কারেন্ট আসবে, আবার টাকা পয়সা লাগবে কিছু। এদিকে বারবার অভিযোগ করেও ফিরোজ কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ খোদ বিদ্যুতের কর্মীদের। তার দুর্নীতি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই কর্মকর্তা। আইন আছে, সেটা হলো যে ডিজিটাল মিটার লাগাইতে হবে। এই দিনেও সে অ্যানালগ মিটার দিয়ে সংযোগ অবৈধভাবে সংযোগ দিচ্ছে। এখানে এটা ইনকোয়ারি হচ্ছে বারবার, কিন্তু কি কারণে তার বিচার হচ্ছে না। একাধিক কমিটি এসছে অলরেডি। অভিযুক্ত কর্মচারী ফিরোজ কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল রেখে দেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয়। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপিল বিভাগের আদেশটা হয় 16 নভেম্বর 2015-তে হিয়ারিং হয় এবং সেটার আমরা সার্টিফাইড কপি পাই 24/11/2015। পরবর্তীতে আমাদের কাছে আসে, এটা 60 দিনের মধ্যে উপস্থাপিত হয়েছে। মানে এটা সার্টিফাইড কপি পাওয়ার টাইম। এরপর আমাদের কাছে কমিউনিকেট করে আসতে আর যে অর্থাৎ আমরা হিসাব করে দেখেছি 60 দিনের মধ্যে উপস্থাপিত হয়েছে। 60 বছর বয়স হয়েছে। আচ্ছা, 60টা হলো 2013 সালের 9 নম্বর আইনে ওই 60 বছর করা হয়। 2013 সালের 9 নম্বর আইন, এটা 26শে ফেব্রুয়ারি 2013 তারিখে প্রমালগেট হয় এবং তাতে ওই 60th ইয়ার শব্দটা স্থাপিত হয়। দর্শক, সচিবালয় মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। এবার বাংলাদেশকে এগিয়ে নিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এছাড়াও বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নের সীমা লঙ্ঘন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেওয়া হবে না বলে সভায় মন্তব্য করেন জাসদ নির্বাহী কমিটির সভাপতি সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল। করা যায় এবং প্রত্যেকটাই হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, তার বিকল্প আজকে আর কেউ নেই। আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি, কোন ষড়যন্ত্র তাকে পিছে টানতে পারেনি। তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করো। আমরা তোমাদের কাছে আর কিছু চাই না, তোমাদের সহযোগিতা চাই। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের রাজনীতি থেকে সরে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাসদ নির্বাহী কমিটির সভাপতি এবং সাংসদ মাইনুদ্দিন খান বাদল। বেগম জিয়াকে আমি বলবো, চেঞ্জ অফ টোন। ইয়েস, ইউ আর মার্সিলেসলি ডিফিটেড জায়গা থেকে যদি উঠতে চান, এইভাবেই ক্রমাগত বলতে হবে আপনাকে পাবলিকলি। আপনি যদি বাংলাদেশের অস্তিত্বের লক্ষণ রেখা ক্রস করেন, হুএভার ইউ আর, the law of Bangladesh will touch you. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 8 দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। 8ম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র ছিল অনেকটাই শিক্ষার্থী শূন্য। শ্রেণীকক্ষ, লাইব্রেরি সহ শিক্ষক রুমে আজও তালা ঝুলতে দেখা যায়।
অন্য দিনের মতো বন্ধ রয়েছে পরীক্ষাও। এতে করে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি থেকেই তারা এই আন্দোলনের মধ্যে পড়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি মেনে নেওয়া হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নানা দাবিতে যে কর্মবিরতি চলছে তার কিন্তু আজ 8ম দিন। আপনি জানেন যে এ মাসের 11 জানুয়ারি দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানকার যারা সিনিয়র অধ্যাপকদের সিনিয়র সচিব পদমর্যাদা সহ বিভিন্ন দাবিতে কিন্তু তাদের এই কর্মবিরতি চলছে। আজও ঢাকায় সকাল থেকেই সে কর্মবিরতি চলছে এবং আজ যে বিষয়টিতে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো এখন, যে আজ বিকালে কিন্তু একটি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চা চক্র বা পিঠা উৎসব রয়েছে শিক্ষক সহ দেশের সকল পেশাজীবীদের। সেখানে কিন্তু এবারকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা রয়েছেন তারা কিন্তু আজকের সেই চা চক্রে যাবেন। তা আমার সঙ্গে এখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি জনাব ফরিদউদ্দিন আহমেদ। আমি যদি আপনাকে একটু জানতে চাই যে আজ তো আপনাদের একটি চা চক্র রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকালে, তো সেখানে কি আপনাদেরকে আসলে আনুষ্ঠানিক কিছু বলা হয়েছে কিনা যে আপনাদের এই দাবি নিয়ে তিনি কোনো আপনার সঙ্গে আলোচনা বা বৈঠক করবেন কিনা একটু আমাদেরকে জানান আসলে। ধন্যবাদ আপনাকে। ওরকম কোনো প্রোগ্রাম নেই। আমি যতদূর জানি, যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে উনি দাওয়াত দিয়েছেন চায়ের জন্য, তো ওখানে এত লোকজন থাকবেন, ওখানে আনুষ্ঠানিকভাবে আলাপ করার বা এই সমস্ত জিনিসের অবতারণা করার সুযোগ কিন্তু খুব বেশি হবে না, কারণ উনি সবার সাথে হ্যালো বলবেন। পরবর্তী সময়ে হয়তো একটা আশা করছি আমরা ওনার সাথে আমরা বসতে পারবো এবং ইনশাল্লাহ ওনার সাথে কথা বলতে পারবো যাবতীয় বিষয় নিয়ে। সেক্ষেত্রে যদি আপনাদের এই দাবির বিষয়ে কোনো আলাপ আলোচনা না হয়, সেক্ষেত্রে আপনাদের যে কর্মবিরতি চলছে এটা কি চলবে নাকি আসলে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন? আমরা আগেও বলেছি যে নানামুখী তৎপরতা চলছে সরকারের তরফ থেকেও। বিভিন্ন আমরা ইনফরমালি অনেকের সাথে কথা বলেছি। ধরেন আপনার গতকালও আমরা শিক্ষা সচিবের নিকট আমাদের প্রস্তাবনাগুলি দিয়েছি এবং উনি সাথে সাথেই কিন্তু ওনার যে অতিরিক্ত সচিবকে ডেকে এনে বললেন যে এগুলোর উপর এখনই কাজ শুরু করেন। তো আমরা দেখেছি যে উনি খুবই কোনো সময় ক্ষেপণ করেননি। তো এই হিসেবে আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো যেগুলো আমরা পেশ করেছি এগুলো অনেক পুরনো দাবি। আমার মনে হয় এর উপরে কিছুটা আমরা সম্মানজনক এবং আপনার দ্রুত একটা সমাধান আমরা পাবো, এটা আমরা আশা করছি। কিন্তু না পেলে আপনাদের কর্মবিরতি চলবে? অবশ্যই, যদি আমরা দাবি দেওয়াগুলো পূরণ না হয় তাহলে তো কর্মবিরতি অবশ্যই চলবে। ধন্যবাদ স্যার। তো উনি যেটি বলছিলেন বাবু, যে যদি তাদের যে দাবি রয়েছে সেগুলো আজকের বৈঠকে যদি প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা হয় তো ভালো, না হলে কিন্তু তাদের এই কর্মবিরতি চলে বলে তিনি আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি জানেন যে তাদের যেসব দাবি নিয়ে এখন কর্মবিরতি চলছে এটি কিন্তু গত 9 মাস ধরে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে মানববন্ধন বিক্ষোভ সহ নানাভাবে তারা কিন্তু দাবিগুলো জানিয়ে আসছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যেটি গত 8 দিন ধরে টানা কর্মবিরতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এর কারণে কিন্তু আসলে দেশের যে শিক্ষা ব্যবস্থা তারও কিন্তু কিছুটা ক্ষতি হচ্ছে বলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে আজ তারা প্রত্যাশা করছেন যে আজ বিকালে গণভবনে প্রধান পিঠা উৎসবের পরে তাদের যে একটি সমস্যার সম্মুখীন বা একটি অরাজকতা তৈরি হচ্ছে সেটি কেটে যাবে এবং তারা কিন্তু ক্লাসরুমে ফিরে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির এই ছিল সবশেষ অবস্থা। বাবু দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচি যেটি চলছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী পেশাজীবীদের যে আমন্ত্রণ জানিয়েছেন তা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল। তিনি আশাবাদ ব্যক্ত করেন সুযোগ পেলে তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। 8ম জাতীয় বেতন কাঠামোতে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য নিরসন করা হলো আমাদের মূল কাজ এবং সেভাবে আমরা প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছি। আমরা যতদূর জানি এই বিষয়গুলো নিয়ে যেহেতু গত কয়েকদিন যাবত আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করে আসছি, সেই হিসাবে এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর অফিস ওয়াকে বহাল। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী যে দাওয়াত আমরা পেয়েছি এই দাওয়াতটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। আমরা সেখানে যাব। রাজধানীর মতো দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।
আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে আসেনি শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টার দিকে ক্যাম্পাসের ভেটেরিনারি অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন মিয়া সহ সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন। এ সময় বেতন কাঠামোর সুযোগ সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সপ্তম স্কেলের মতোই রাখার জন্য আমরা সরকারকে আমাদের প্রস্তাব দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকারের সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। স্বতন্ত্র পে স্কেল হিসেবে আমাদের অবশ্যই দাবি থাকবে যেন একটা স্থায়ী পে কমিশন স্বতন্ত্র পে স্কেলের জন্য গঠন হয় এবং সেখানে সকল পর্যায়ের শিক্ষকদের যেন অন্তর্ভুক্ত করেই সেই পে স্কেলটা ঘোষণা করা হয়। এদিকে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন অভিভাবকরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বালিকা উচ্চ বিদ্যালয়ে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে সকাল থেকেই কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে অভিভাবকরা এবং শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে আসলে তাদেরকে অন্যায়ভাবে এই বেতনগুলো বাড়ানো হচ্ছে। বিশেষ করে তারা স্কুলের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে তারা সেটি মানতে রাজি নয়। তারা বলছেন যে টিউশন ফি বৃদ্ধি করা হচ্ছে এবং ভবন সংস্কারের নামে বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং লাইব্রেরি সংস্কারের নামে বেতন বৃদ্ধি করা হচ্ছে, সেই বিষয়টি তারা মানতে রাজি নয়। তারা আমাকে কয়েকটি বিষয় তারা বলছেন যে 2014 সালে বেতন ফি ছিল 240 টাকা, সেটি 2015 সালে সেটি 300 টাকা বাড়ানো হয়েছে এবং 2016 সালে সেটি 400 টাকা বাড়ানো হয়েছে বলে আমাকে তারা বলেছেন। এছাড়া অন্যান্য বেতন ফিও বাড়ানোর কথা তারা আমাকে বলেছেন যে অন্যান্য যেটা গত বছর 2014 সালে 1900 টাকা ছিল সেটি 2015 সালে সেটি 3000 টাকা করা হয়েছে এবং পরবর্তীতে সেটি 2016 সালে এসে 400 টাকা বাড়া হয়েছে। তাই বেতন বৃদ্ধির দাবিতে শুধু এই বাবা স্কুলে নয়, চট্টগ্রামের বিভিন্ন স্কুলে কিন্তু এই আন্দোলন করছে অভিভাবকরা এবং তাদের স্কুলের শিক্ষার্থীরা। এর আগেও কিন্তু সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কয়েকটি স্কুলে কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে যখন তারা আন্দোলনে গিয়েছিলেন তখন কিন্তু অভিভাবকদের উপরই চড়া হয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ। এই বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রামের প্রায় 46টি স্কুল এবং 11টি কলেজের মধ্যে এই বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। তো আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই সরকারি এবং বেসরকারি যে স্কুল যেই টাকাগুলো বাড়ানো হচ্ছে এটা তাদের দ্বারা বহন করা কোনোভাবেই সম্ভব না। তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যদি মানা না হয়, অর্থাৎ বেতন বৃদ্ধি যদি কমানো না হয়, তারা আন্দোলনে যাবে বলে আমরা তাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের যেই বেতনগুলো বাড়ানো হয়েছে কোন কোন যুক্তিতে এবং কোন ওয়েতে বাড়ানো হয়েছে কি বলেন? এটা আমাদেরকে স্কুল থেকে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে নতুন করে ভবন তৈরি করা হচ্ছে। এই ভবন তৈরি করার জন্য স্পেসিফিক এই ভাড়াটা বাড়ানো, বর্ধিত ফিটা ওই জন্য নেওয়া হচ্ছে। এটাই আমাদেরকে স্কুল থেকে জানানো হয়েছে। নতুন ভবন তৈরি হচ্ছে, অতিরিক্ত ফিটা ওই কারণেই নেওয়া হয়েছে। ওকে 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 আমরা যেটা জানতে পারছি ওই অভিভাবকদের সাথে কথা বলে সেটা আসলে বুঝতে পারলাম যারা তারা বলছে যে বেতনগুলো বাড়ানো হয়েছে একেবারে অযৌক্তিক, সেই বেতনগুলো বাড়ানো হয়েছে। এই বেতন যে বাড়ানো হয়েছে এটা যদি কমানো না হয় তারা দীর্ঘক্ষণ এই রাজপথে দাঁড়িয়ে মানববন্ধন করবেন এবং প্রয়োজনে তারা তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে এসে তারা এখানে আন্দোলনে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। বাবু। দর্শক, বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে অভিভাবকদের মানববন্ধন এর খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন খুনের ঘটনায় বিভিন্ন কারণ ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। সকালে সাংবাদিকদের এ বিষয়ে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিউদ্দিন। হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে আরও কিছুদিন অপেক্ষা করার কথা বলেন তিনি। যখন সুনির্দিষ্টভাবে কেউ তাৎক্ষণিক হাতে নাতে ধরা না পড়ে তখন কিন্তু অনেকগুলো কারণকে সামনে রেখে আমাদের যেতে হয়। ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি বা এই ধরনের কোনো কিছু ঘটনা নয়, সে কারণে কিন্তু এগুলো সোশ্যাল কোনো কারণ থাকতে পারে বা কোনো মানিটারি ট্রানজ্যাকশন যে সেটি রিলেটেড হতে পারে, আপনি যেটি বললেন, কিন্তু সেটি কিন্তু শেষ নয়।
এর বাইরেও কোনো কারণ থাকতে পারে যে বিষয়গুলো তাদের সাথে, তাদের পরিবারের সাথে, তাদের ব্যক্তিগত কাজকর্মের সাথে জড়িত আছে। তদন্তের পক্ষ থেকে আমরা বলবো যে আমাদের আরো হয়তো কিছুদিন একটু ওয়েট করতে হবে। সময় সংবাদে আরো থাকছে, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য জেলা থেকে পিছিয়ে সুনামগঞ্জ। হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ। জমিতে অতিমাত্রায় সার ব্যবহার, সেচ কাজে ভূগর্ভের পানির ব্যবহার ও বাতাসে কার্বন নিঃসরণ বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে কমে যাচ্ছে মাটির জৈবিক গুণাগুণ। এ কারণে দেশের ৩৮ লাখ হেক্টর আবাদি জমিতে বেড়ে যাচ্ছে অ্যাসিডের পরিমাণ। এভাবে চলতে থাকলে আগামীতে দেশের অনেক অঞ্চল শস্য উৎপাদনের অনুপযোগী হয়ে পড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। মাটি পরিপূর্ণভাবে গঠন হয় ৪৫ ভাগ খনিজ পদার্থ, ৫ ভাগ জৈব পদার্থ, ২৫ ভাগ বায়ু এবং ২৫ ভাগ পানির সংমিশ্রণে। মাটির এই ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপককে বলা হয় পিএইচ। মাটির পিএইচ এর মাত্রা ৫.০ উপরে থাকা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য উপযোগী। তবে বর্তমানে দেশের আবাদযোগ্য ৮৭,৫২,০০০ হেক্টর জমির মধ্যে ৩৮ লাখ হেক্টর জমিতেই পিএইচ এর পরিমাণ কমে গিয়ে অতিমাত্রায় অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আবাদি জমির ৭০% মাটিতে জৈব উপাদানের ঘাটতি রয়েছে, আর এই প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কৃষি জমিতে। মাটি তলে বালুতে পানি টাইনে ডিসপ্লিন হয়ে যায়, মাটি উপরের মাটি রসকস থাকে না। মাটিতে দস্তার অভাবজনিত কারণে এইরকম যে গাছের পাতা শুকিয়ে গেছে ছোটবেলা থেকে, আর বড় হইতেছে না। মাটি পরিপূর্ণভাবে গঠন হতে প্রয়োজন হয় প্রায় কয়েকশো বছর, কিন্তু মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য বা গুণাগুণ। একই সঙ্গে মাটির উপর নির্ভরশীল যেসব উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেসব উদ্ভিদ এবং প্রাণীর যে জীবন চক্র, সেখানেও প্রভাব পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাডমিয়াম, নিকেল বা অন্যান্য আরো কিছু ধাতু আছে যেগুলো নিলে পরে গাছের ভিতরের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে কার্যক্রম আছে সেটা ব্যাহত হয়, ফলে গাছ যে ফলন দিবে সেই ফলনের ক্ষমতা তার হারিয়ে যায়। মাটি ব্যবহারে বারবার প্রকৃতি পরিবর্তন, সেচ ব্যবহার এবং বায়ু দূষণের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি ফলনকেও হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন এই বিজ্ঞানী। এই লালটা হলো স্ট্রংলি অ্যাসিড সয়েল। এটা কোন সালে দেখেন? ১৯৮৮ সালে উত্তরের উপজেলার কথা বলতে। এটা হলো ২০১৫ সালে আমরা করছি। এখানে দেখেন পুরোটাই স্ট্রংলি অ্যাসিডিক হয়ে গেছে। এটা কি আমাদের জন্য কোনো ধরনের অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এখন যদি বলেন আমার কৃষি ব্যবস্থার মধ্যে চ্যালেঞ্জের জায়গাটা হলো সয়েল অ্যাসিডিটি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। পঞ্চগড় ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে কাজে যোগ দিতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শরীয়তপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে সকালের সূর্য। কনকনে ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বস্ত্রহীন দরিদ্র মানুষ। বদলাও পাচ্ছি না, ধানও ঠিক মতো লাগাইতে পারতেছি না। অর্থাৎ এই ঘন কুয়াশার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আগুন জ্বালা খোয়াইতে আমরা এই পর্যন্ত কোনো অনুদান আমরা পাইনি, কোনো কাপড় চোপড় কিছু পাইনি। প্রচুর ঠান্ডা, কুয়াশা, হাত পা ঠান্ডা জমে যাচ্ছে, কাজকর্ম করতে পারছি না। কাজে যাব, কাজে যাইতে পারছি না ঠান্ডায়। নওগাঁ থেকে আসলাম, 6 ঘন্টার জায়গায় 10-11 ঘন্টা লাগলো, এত কুয়াশা। নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 1 মাসে 2 শিশুসহ 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগ নির্ণয়ে ঢাকার বিশেষজ্ঞ দল কাজ করছে। চিকিৎসক ও রোগীর স্বজনরা জানান, গত 1 মাসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৈলাটি ইউনিয়নের জামশেন ও নাওরিপাড়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। গ্রাম দুটিতে একই রোগে আক্রান্ত হয়েছেন শিশুসহ আরও 12 জন। স্বজনদের অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা সময়মতো তাদের খোঁজ নিচ্ছেন না। এদিকে গত 2 দিন ধরে বিশেষ মেডিকেল টিম গ্রাম দুটিতে এ রোগের আলামত সংগ্রহের কাজ করছেন। পাশাপাশি চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্যানিটারি পরিদর্শক। মাথা ব্যথা, মাথাটা আর ঘাড়ে ঘুরে, এই পেট
পেটটা বুকটার মাঝে যেন একটা হাড় দিয়ে রাখছে। আমার শরীরে ফোড়া বাড়িছে যে এটা চিকিৎসা লেগে পরীক্ষা করতে পারছি। গত নভেম্বর থেকে এই যে পক্সটা দেখা দিছে, হ্যাঁ, এবং 4-5 জন মারা গেছে। তারা কিন্তু এই তালিকাটা করছে না, কি কারণে মারা গেছে। আমার কাছে যারা আসতেছে আমি সব তথ্য স্যারদের কাছে দিতেছি এবং সেবাও দিতেছি এবং তাদেরকে কাউন্সিলিং করতেছি, রেট্রোকোনা পাঠাইতেছি। ইভেন কি তাদেরকে আমি যে পাঠাইছি স্লিপ দিয়ে, রেফারেন্স স্লিপ আছে। 12 জন রোগী, 12 জনের মধ্যে একজন পাইলাম সে সুস্থ দিকে, এবং তাকে হেলথ এডুকেশন দিয়ে আইলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, এই যে ওষুধ খাওয়ার জন্য, আর ঘরে বাইরে যাতে না হয়। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বিদেশি পিস্তল সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত রাত 8:30টার দিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী এমভি পারাবত 14 লঞ্চে উঠেন এক দম্পতি। লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে সুজন, রজব আলী, ইমরান ও সাব্বির নামে 4 যুবক দরজা খুলতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে স্বামীকে মারধর করে কেবিনের বাইরে আটকে রেখে সুজন নামে একজন গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামীর চিৎকারে লঞ্চের স্টাফ সহ যাত্রীরা এগিয়ে এসে অস্ত্রসহ 4 যুবককে আটক করে। পরে রাত 1টার দিকে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি নোঙর করে নৌপুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। ওইখানে মারামারি হইতেছে, তা আমার লোকজন এসে পাঠাইছি যে তারা, আমি তো ডিউটিতে যেতে পারি না, বলছি তোমার সান্ত্বনা করো। তখন সান্ত্বনা তো হয়ই না, আর স্যার বাইরে। পরে স্যার আমি চাঁদপুর থানার জানাতে বাধ্য হয়েছি। কেবিনে কয়েকটা 4-5টা ছেলে আমাদের কেবিনটা নক করে আমাদের এই সমস্ত ঘটনা ঘটায়। কেউ যদি এসে জিজ্ঞেস করে তে বলবি তোর চাচা তো ভাই লাগে আমি, ঠিক আছে, আর যদি না বলোস তাহলে আমার কাছে রাইফেল হয়েছে, আমি তোর গুলি করব। একটা কেবিন থেকে 4 জনকে একটা রিভলভার, 2 রাউন্ড পিস্তলের রিভলভারের গুলি এবং তারা যে যাত্রীদেরকে নির্যাতন করছে তাদেরকে সহ উদ্ধার করি। সময় সংবাদে আরো থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় স্বাগতিকদের। পানির মাছের অন্যতম প্রধান আধার, খনিজ সম্পদ এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও অন্যান্য জেলা থেকে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ। জেলায় দেশের হাওরের 75 ভাগের অবস্থান বিবেচনায় সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কিন্তু হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সম্প্রতি ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিং। সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রায় 20 লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে 1985 সালে জাল জার জলাতার স্লোগানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাসান পানি আন্দোলন গড়ে তোলা হয়। এই আন্দোলনের মাধ্যমে হাওরবাসীরা ওয়াটার লর্ডের কাছে, জিম্মি না থেকে জলজীবীদের কাছে হাওরের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় মৎস্য সমবায় সমিতি আছে, এরা অনেকটাই নামে মাত্র। বড় বড় মহাজন যারা টাকার মালিক, ওয়াটার লর্ড হিসাবে তাদেরকে চিনি, মূল লভ্যাংশটাই কিন্তু তাদের পকেটে চলে যাচ্ছে। দীর্ঘ আন্দোলনের পর 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে এক জনসভায় হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সুনামগঞ্জে স্থাপনের ঘোষণা দেন। এই ঘোষণার পর 2013 সালে সুনামগঞ্জ শহরে বোর্ডের ভবন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু গত বছরের শেষের দিকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর করে ঢাকায় এর সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এতে ক্ষোভ দেখা দেয়। হাওরের জীবন জীবিকা পর্যবেক্ষণ করতে হবে হাওরের থেকে, আর এটা ঢাকায় বসে করলে ওই কাগজে কলমে হবে। সুনামগঞ্জবাসী আমরা আন্দোলনে নামবো, আমরা হাওর উন্নয়নের বোর্ড সুনামগঞ্জ স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। সরকার 2000 সালে টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিক রামসার এলাকা হিসেবে ঘোষণা করে। এই প্রকল্পের কর্মকর্তারাও হাওরবাসীর সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে হাওর উন্নয়ন বোর্ডের অফিস সুনামগঞ্জে স্থাপনের দাবি জানান। হাওরের যে উন্নয়নমূলক কাজগুলো হবে সেই কাজগুলো যাতে নিবিড়ভাবে করা যায়, সেজন্য অধিদপ্তরটা যদি সুনামগঞ্জে হয় তাহলে কার্যক্রমগুলো ভালোভাবে চলবে এবং এর সেবার মানটাও উন্নয়ন হবে। সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা 600-র মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চলতি অর্থ বছরের প্রথমার্ধে রফতানি হয়েছে প্রায় 1609 কোটি মার্কিন ডলার। এ সময় রফতানি খাত ছিল অনেকটাই পোশাক শিল্প নির্ভর। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম ধাপে বেড়েছে আমদানির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের কম দামের সুবিধা নিয়ে রফতানি বাড়ানোর এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে।
বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। গেল অর্থবছরের রপ্তানি মন্দা মাথায় রেখে 2015-16 অর্থবছরে ৩,৩৫০ কোটি মার্কিন ডলার রপ্তানি লক্ষ্য নির্ধারণ করে সরকার। অর্থবছরের প্রথম দিকে পোশাক খাতের রপ্তানি নেতিবাচক হওয়ায় শঙ্কা সৃষ্টি হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। তবে নভেম্বর-ডিসেম্বরে ঘুরে দাঁড়ায় রপ্তানি পরিস্থিতি, কিন্তু এ সময় পোশাক খাত ছাড়া অন্য খাতে রপ্তানি প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি প্রবৃদ্ধি দ্রুত গতিতে না বাড়লে আগামী 5 বছরে $50 বিলিয়ন মতো বড় রপ্তানি লক্ষ্য অর্জন কঠিন হবে। বৈশ্বিক চাহিদা এই মুহূর্তে কিছুটা শ্লথ হওয়ার কারণে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কিন্তু শ্লথ। তার একটা লিঙ্কেজ ইফেক্ট পড়ছে যেমন বিনিয়োগে, উৎপাদনে, এমনকি সাপোর্ট সার্ভিস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দেয় তাদের উপরে। ফলে সেখানে আপনি এক ধরনের মন্দা দেখবেন। আমার মনে হয় যে সরকারের দিক থেকে কিছু টার্গেট সেট করা দরকার, দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা সেট করে কিছু কিছু পণ্য যেগুলো আমরা দেখছি যে ভালো করছে সেই সমস্ত পণ্যের পিছনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় বর্তমানে দেশের আমদানি পরিস্থিতিও বেশ ভালো বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তবে সস্তায় কাঁচামাল আমদানির পরও কেবল জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ কারণেই রপ্তানিতে তার প্রভাব পড়ছে না বলেও মনে করেন তিনি। আমাদের ব্যাকবোন ইন্ডাস্ট্রিটা টেক্সটাইল, ডাইং, ফিনিশিং পুরোপুরি আমাদের কিন্তু গ্যাসের উপরে কিংবা সস্তায় জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল। বিশ্ব বাজারে সবকিছু দাম কমে গেছে। আমরা যেগুলো আমদানি করি জ্বালানি তেল, সেগুলো তো মারাত্মকভাবে কমে গেছে। টিআর কয়েল, এইচআর কয়েল সর্বনিম্ন পর্যায়ে আছে, 2007 সালের অর্ধেকে নেমে এসেছে। 7% বা তার বেশি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানিমুখী শিল্পে নতুন নতুন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে সরকারকে আরও মনোযোগী হতে পরামর্শ দিলেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শহরে 4 প্লাটুন বিজিবি, 1 প্লাটুন র্যাব এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টহল দেয় তারা। পুলিশ জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া নাশকতার ঘটনায় আজ জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির বাড়িতে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। এই সম্মেলনকে ঘিরে নাশকতার আশঙ্কায় শহরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়। এদিকে গত 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় 11টি মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যেসব তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমাদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে। শহরে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য 4 প্লাটুন বিজিবি এবং 1 প্লাটুন র্যাব মোতায়েন আছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ শহরে টহল দিচ্ছে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 18তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ। বাবু, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন দুপুর সময়, তো এই দুপুর সময় কিন্তু যে দর্শনার্থীর যে ভিড় সেইটা কিন্তু মোটামুটিভাবে যে বিকেল থেকে যে দর্শনার্থীর ভিড় হয় সেই ভিড়টা কিন্তু এখনই কিছুটা বোঝা যাচ্ছে। অর্থাৎ দর্শনার্থীর কিন্তু বেশ আসছে। আজকে কিন্তু সকাল থেকে একটু দর্শনার্থী সমাগম একটু বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়, যদিও আজকে কার্যদিবস কিন্তু। তো আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু বিভিন্ন যে প্রান্ত আছে সেই প্রত্যেকটা গেট বা প্রত্যেকটা যে প্যাভিলিয়ন স্টল আছে সেই দিক দিয়ে ঘুরে কিন্তু দেখেছি। আজ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন একটি খেলনার দোকান। তো আপনি জানেন যে বাংলাদেশের যে প্লাস্টিক পণ্য রপ্তানি হয় বিদেশে, সেই প্লাস্টিক পণ্যের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় কিন্তু বিভিন্ন ধরনের খেলনা। তো এইখানে কিন্তু আমরা দোকানের সাথে কথা বলেছি খেলনার কোন ধরনের খেলনা বিক্রি হচ্ছে। তারা কিন্তু জানিয়েছে যে সব ধরনের খেলনাই বিক্রি হচ্ছে এবং যে সবাই কিন্তু এই যে যারা আসছে মেলাতে তাদের সাথে কিন্তু বাচ্চা আছে এবং ছোট যে মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু এই খেলনাগুলো কিনছেন এবং সেই হিসেবে কিন্তু খেলনার বিক্রিটা এবার তুলনামূলকভাবে বেশি এবং সব ধরনের। তবে কেউ কেউ কিন্তু একটু বলেছেন যে আগ্নেয়াস্ত্রের আদলে যে খেলনাগুলো সেই খেলনাগুলো কিন্তু শিশুদের বিকাশে একটু নেগেটিভ অর্থাৎ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই জায়গা থেকে যে অন্যান্য যে পুতুল বা গাড়ি বা প্লেন, হেলিকপ্টার এই টাইপের খেলনাগুলো কিন্তু আরও যে নতুন নতুন মডেল হিসেবে করা দরকার। এর পাশাপাশি আরেকটা কিন্তু যে সবসময় যে মেলাতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যে বিক্রি হয় সে হচ্ছে পোশাক, প্রসাধনী এবং বিভিন্ন ধরনের যে লেডিস আইটেম, এই জিনিসগুলো কিন্তু বেশি হয়। এর পাশাপাশি যে
সব সময় কিন্তু দর্শনার্থীরা যে নতুনত্ব খুঁজে বেড়ান, তো সেই নতুনত্ব খুঁজে বেড়ানোর ভেতর থেকে কিন্তু তারা কিন্তু বলে আমাদের কিন্তু বলেছেন যে যেগুলো ছাড় দিচ্ছে, যে প্রোডাক্টগুলোতে একটার সাথে আরেকটা ছাড় বা মূল্য ছাড় আছে বা গিফট আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু যদি দেখে কেনা না হয়, অর্থাৎ তাহলে কিন্তু যে ছাড় দিয়ে কেনা সেটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হিসেব করে কিন্তু খুব একটা ছাড় আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে পণ্য কেনার পক্ষে তারা। আর এই সময়টাতে অর্থাৎ মেলার শেষ দিকে এসে, অর্থাৎ এখন তো শেষ দিকে এসে কিন্তু বিক্রি টিক্রি একটু বাড়বে, সেই জায়গা থেকে কিন্তু একটু তারা যে ছাড় দিবে এবং সেই পণ্যগুলো কিন্তু আরও বেশি বিক্রি হবে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত দর্শনার্থী সমাগম বেশ, এবং বিকেলে বা সন্ধ্যার দিকে কিন্তু দর্শনার্থী আরও বাড়বে। তো বাবু, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল সর্বশেষ। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। রাজধানীর রায়ের বাজারে বারৈখালী এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল 10টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, বাড়ির মাটির চুলা থেকে আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে 3টি বসতবাড়ি ও একটি রিকশার গ্যারেজে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 10,000 টাকা বাড়ামু দেশে বিকাশ নাম্বার আনতে গেছি, সেই নাম্বার আনতে গিয়া আইয়া দেখি যে ব্যাগ পুরিয়া সাফা হয়ে গেছে গা। কিচ্ছু নাই ভাই, এটা তো ভাত এনে খাবো, এই পাল্লাটাও ভাই আমার নাই। ফায়ার সার্ভিস বাইরে না আইলে বিরাট সমস্যা। কোনো কিছু আর নাই ভাই, মোবাইল যা ছিল, সংসারে যা ছিল সব শেষ। যেটা লাগছে ওটার ভিতরে সীমাবদ্ধ রেখে আগুন আর বাড়তে দিনেই ইনশাল্লাহ এখন আগুন আমরা নির্বাহন করব। না, কোনো মানুষ আহত হওয়ার ঘটনা শুনি নেই, তবে যে যার ঘর পুড়ছে উনি মানে এমনি মানসিকভাবে আপসেট হয়ে গেছে, ওনাকে হাসপাতালে দেওয়া হয়েছে আর কি। দেশের বাইরের খবর। ইরানের 5 জন ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পাওনা $40 কোটি সুদসহ ফেরত দেওয়া হবে। এদিকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তেহরান কোনো প্রতিক্রিয়া না জানালেও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার এটাই প্রমাণ করে তেহরানের কাছে কখনোই পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম ছিল না। অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে রোববার নতুন করে তেহরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, 5 ইরানি নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাত ও চীন ভিত্তিক একটি ব্যবসায়িক নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তৃতীয় দেশের মাধ্যমে এসব কোম্পানি ও ব্যক্তি কৌশলে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য স্পর্শকাতর উপাদান বেচাকেনার কাজ করতেন। যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী অ্যাডাম জে.এস. জুবিন জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে। এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। ইরানের পারমাণবিক বোমা তৈরির সব পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের শান্তি এবং শৃঙ্খলা কায়েম থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Several Americans unjustly detained by Iran are finally coming home. পরমাণু চুক্তি সাধারণ ইরানিদের জন্য একটি বড় পাওনা। তাদের সামনে বহু সম্ভাবনার দ্বার খুলে গেল এতে, আর ইরানের সরকার পেল একটি নতুন ভবিষ্যৎ। তবে মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদকে সমর্থন জানানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনার জন্য আমরা এখনো ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা বলবৎ রেখেছি। তবে ওবামার ভাষণের মধ্যে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, প্রমাণ হয়েছে শান্তিপূর্ণ কাজের জন্য বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত ছিল। সারা বিশ্ব এখন দেখেছে ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক নিরাপত্তাকে শঙ্কায় ফেলবে না। এখন এটা প্রমাণিত সত্য। ইরানের পরমাণু চুক্তিতে সবাই খুশি হলেও ইসরায়েল এবং মার্কিন কংগ্রেসের কট্টরপন্থীরা খুশি নয়। এদিকে 2 দশকের নিষেধাজ্ঞা চলার সময় যুক্তরাষ্ট্রে জব্দ করা ইরানি নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টের $40 কোটি সুদ সহ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। খেলার খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায় স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও বাহরাইনও চায় গোল্ড কাপের ফাইনালে নাম লেখাতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। আমরা যদি ফার্স্ট সুযোগটায় ফিনিশ করতে পারি, গোল করতে পারি, তাহলে আমাদের টিমের কনফিডেন্ট লেভেল সবকিছু হাই থাকবে এবং প্লেয়ারদের একটাই টার্গেট এখন ফাইনাল কনফার্ম করা। ফাইনাল কনফার্ম করতে হলে আমাদের সবাই ভালো খেলতে হবে।
গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা গ্রহণ কিংবা সামর্থ্যের সবটুকু উজাড় করে ভালো খেলা। গেল কবছর ধরে এই একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের প্রত্যাশার পাল্লাটাই শুধু ভারী করেছেন ফুটবলাররা, যার ব্যতিক্রম হলো না বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের আগেও। তাই দর্শক মহলেও এখন প্রশ্ন, এই ভুলের শেষটা হবে কখন, কিংবা নিজেদের সেরাটাই বা কবে খেলবেন ফুটবলাররা। সাফ ব্যর্থতায় প্রলেপ লাগানোর মিশন নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের শুরুটা ছিল জয় দিয়ে। সেমিফাইনালের আগে এই ম্যাচ থেকেই হয়তো অনুপ্রেরণা খুঁজতে পারত মামুনুলরা, কিন্তু পরের 2 ম্যাচে ফুটবলারদের শ্রীহীন পারফরমেন্সের জন্য সেই আত্মবিশ্বাসটাও এখন তলানিতে। তাই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে কোচ বলটা ফেললেন শিষ্যদের কোর্টেই। সেমিফাইনাল যেহেতু ওপেন থাকে, সেখানে যারা ফুল এফোর্ট দিতে পারবে তারাই খেলবে। আমি প্লেয়ারদেরকে মেসেজটা দিয়েছি এবং আমি মনে করি প্লেয়াররা এই মেসেজটা ভালোভাবে নিতে পেরেছে এবং মাঠে সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারবে। বঙ্গবন্ধু গোল্ড কাপের গেল আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বাহরাইন, যা লক্ষণীয় দলটির গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ধারাবাহিক উন্নতির গ্রাফে। তাই প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ হলেও এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। ম্যাচটা নিঃসন্দেহে আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরাও ছাড় দেব না। ফুটবলারদের প্রতি আমার বিশ্বাস আছে, ফাইনালে আমরাই খেলবো। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাহরাইন। এবার প্রতিপক্ষ জাতীয় দল হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেই দলটি এখন অনেক পরিণত। তাই সেমিফাইনাল বাধা টপকাতে হলে মামুনুলদের যে সেরাটা দিয়ে লড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতে দাপুটে জয় পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। সুয়ারেজের হ্যাট্রিকে অ্যাটলেটিকো বিলবাওকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। তবে লাস পালমাসকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির সঙ্গে 0-0 ড্র করেছে আর্সেনাল। ন্যু ক্যাম্পে স্বাগতিকরা গোল উৎসব করার উপলক্ষ পেয়ে যায় মাত্র 4 মিনিটেই। অ্যাটলেটিকো বিলবাওয়ের ডি বক্সে বার্সা স্ট্রাইকার সুয়ারেজকে বাধা দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক মোরেনো। আর পেনাল্টির সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে 1-0 এগিয়ে নেন বার্সার প্রাণভোমরা মেসি। এরপর 31 মিনিটে নেইমারের গোলে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে যেন গোল ক্ষুধায় পেয়ে বসে সুয়ারেজকে। 47, 68 ও 83 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন এই উরুগুয়েন তারকা। এর মাঝে র্যাকিটিচ একটি গোল করলে বিলবাওয়ের জালে হাফ ডজন গোলের কোটা পূরণ করে বার্সেলোনা। তবে বড় জয়ের পরও কোচ লুই এনরিকের জন্য চিন্তার বিষয় ছিল লিওনেল মেসির ইনজুরি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট, গ্রাহক দুর্ভোগ চরমে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও অচলাবস্থা। বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরাছোঁয়ার বাইরে। অতিমাত্রায় সার ব্যবহার সহ বিভিন্ন কারণে কমছে মাটির গুণাগুণ, বাড়ছে অ্যাসিডের পরিমাণ। অনেক অঞ্চল ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা। এবং পোশাক শিল্পের উপর ভর করে চলতি অর্থ বছরের প্রথমার্ধে চাঙ্গা ছিল রফতানি খাত। সস্তা কাঁচামালের সুযোগ কাজে লাগিয়ে রফতানি বাড়ানোর তাগিদ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।